স্যার ফেজ ডায়াগ্রামিং পড়াইছে, মানে স্টিলের প্লাস আমাদের স্যার কাস্ট আয়রন, এই এটা দুটো পড়াইছে। পড়াইছে, এটা পড়াইছে। আচ্ছা, তাহলে ফেস তো তুমি তো যেহেতু জানো, তারপর আমি আমাকে তুমি বলতে হবে, দেখে আমি একটু বলি আর কি। দেখো যে যে কোনো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিপেন্ড করে কিসের উপরে, আসলে কি দিয়ে তৈরি, তাই তো? অর্থাৎ যার স্ট্রাকচার কিসের উপর, মানে প্রথম কথা কি দিয়ে তৈরি, তারপরে তাদের অ্যাটম গুলো অ্যারেঞ্জমেন্ট কেমন, তাই না? অ্যাটম গুলোর মধ্যে বন্ডিং কেমন, তাহলে তার স্ট্রাকচারের উপর কিন্তু প্রপার্টি ডিপেন্ড করবে। এখন স্ট্রাকচার বলতে গেলেই তোমাকে ফেজ বুঝতে হবে। তা তোমরা তো ফেজ ডায়াগ্রাম করে আসছো, তাহলে তুমি কি বলতে পারবা যে ফেজ কি জিনিস? তোমরা দেখি কোন একটা একটা সিস্টেমে কোন অংশ একটা ফেজ, পারবা কি বলতে? স্যার মানে ফিজিক্যাল স্টেট যে চেঞ্জ হয়, এটাই হলো কি ফেজ, মানে ফেজ তাহলে চেঞ্জ আর কোন কি। অংশ ফেজ, মনে করো যে একটা ফেজের সাথে একটা ফেজের পার্থক্য কি? এটা কি একই? না, পাশাপাশি দুটা ফেজ কি একই রকম হয়? না স্যার, একই রকম হয় না, মানে তাহলে ভিন্ন। কোন অংশটাকে ফেজ বলবা, মনে করো বড় জায়গার কোন জায়গাটাকে তুমি ফেজ বলবা? এটা বলো, এটা কি স্যার জানা আছে? স্ট্রাকচারে চেঞ্জ হয় যে জায়গায়, ওইটাই ফেজ। হ্যাঁ, তার মানে কোন একটা সিস্টেমে যে অংশটুকু একরকম বা বাকি বাকি অংশ থেকে আলাদা, সেটুকু অংশটা একটা ফেজ বলবে। ঠিক আছে, তাহলে এখন অনেকগুলো ফেজ মিলিয়ে তো তোমার একটা ম্যাটেরিয়াল তৈরি হবে। এখন তোমার স্ট্রাকচার চেঞ্জ হয় কখন, তুমি যখন ম্যাটেরিয়াল তৈরি করবে, তখন আরেকটা হতে পারে তোমার ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে, তুমি পরে আবার কোনো কিছু করছো, মডিফাই করছো, করে স্ট্রাকচার চেঞ্জ করতে পারছো। তাহলে তুমি যদি স্ট্রাকচার চেঞ্জ করতে চাও, তোমার অবশ্যই কি জানতে হবে যে কি কি ফেজ দিয়ে তোমার সিস্টেমটা তৈরি। তাই যে কোনো কিছু যদি বুঝতে চাও, তাহলে তোমার আসলে কি তার মধ্যে কি কি ফেজ আছে এগুলো জানতে হবে। যার জন্যই তোমার কি ফেজ ডায়াগ্রাম জানা দরকার আর কি। এই জন্যই ফেজ ডায়াগ্রামের উপর একটা 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 তোমাদের একটা লেকচার ফেজ ডায়াগ্রামের উপর আছে। ফেজ কোন অংশটুকু, যে অংশটুকু কি হবে কোন সিস্টেমে, যে অংশটুকু বাকি অংশ থেকে আলাদা, সেই অংশটাকে বলবে একটা ফেজ। এখন অ্যালয় এই শব্দটা পরিচিত না? অ্যালয় কি, একটা মেটালের সাথে একটা যদি মেটাল বা নন মেটাল অ্যাড করো, সেটাকে বলে কি একটা অ্যালয়। যেমন দেখো একটা স্টিল কিসের অ্যালয় বলো দেখি। স্টিলের ডায়াগ্রাম তো পড়ছো, কিসে কিসে অ্যালয় স্টিল, বলো যেটা বলো। আয়রন আর কার্বন। হ্যাঁ, তারপরে ব্রাসের মধ্যে দেখো কি লেখা আছে, কপার আর জিঙ্ক। মোলের মধ্যে আছে নিকেল আর কপার। এবং তাহলে কি একটা মেটালের সাথে যদি আরেকটা মেটাল বা নন মেটাল অ্যাড হয়, সেটাকে বলে একটা অ্যালয়। এখন অ্যালয় সিস্টেম আবার কি জিনিস, মনে করো যে স্টিল তো ক্যারন কার্বন, কার্বনের পরিমাণ কি কম হতে পারে, অনেক কম হতে পারে, মাঝারি হতে পারে, বেশি হতে পারে। কাজে স্টিলের যে যতগুলা স্টিলের তোমার কম্পোজিশন ভ্যারি করা যায়, সবগুলা মিলে হচ্ছে স্টিলের অ্যালয় সিস্টেম। বুঝা গেল? যেমন উদাহরণ দেওয়া আছে কপার আর জিঙ্ক। এখানে জিঙ্কের পরিমাণ কত হতে পারে দেখো, 30 হতে পারে, 40 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। তো সবগুলা জিঙ্ক কপারের জিঙ্কের পরিমাণ ভেরি করে কি অনেকগুলা কপার জিঙ্কের অ্যালয় হবে। সবগুলা মিলে হচ্ছে কি সেই অ্যালয় সিস্টেম। বুঝা গেল? আচ্ছা, কম্পোনেন্ট কি, যে কম্পোনেন্ট মানে হচ্ছে যেসব এলিমেন্ট দিয়ে, যেসব যেসব ছোটখাটো যেসব এলিমেন্ট দিয়ে কোনো একটা অ্যালয় তৈরি হবে, সেগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট। যেমন গ্লাসের মধ্যে কি কি আছে, কপার আর জিঙ্ক আছে। স্টিলের মধ্যে কি আছে, আয়রন আছে, কার্বন আছে। সিরামিক, সিরামিক তো অনেক কিছু হতে পারে। আমি একটা উদাহরণ বলছি, SiO2 সিলিকা, সিলিকার মধ্যে সিলিকন আছে, আর কি আছে, অক্সিজেন আছে। তো যেসব এলিমেন্ট দিয়ে এই যেসব এলিমেন্ট দিয়ে কি তোমার ফেস ইয়ে অ্যালয় তৈরি হয়, সেগুলোকে বলতেছে কি কম্পোনেন্ট। কম্পোনেন্টকে সাধারণত কি কি দিয়ে ইন্ডিকেট করে, তার অ্যাটমিক সিম্বল দিয়ে, যেমন আয়রনের জন্য Fe, কপারের জন্য Cu, এরকম আর কি। আর অ্যালয়কে ইন্ডিকেট করতে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন যদি কোনো অ্যালয়ের মধ্যে এ আর বি থাকে, সেটাকে তুমি বলতে হবে কি AB অ্যালয়। আর যে অ্যালয়ের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে তাকে বলে বাইনারি, যে অ্যালয়ের মধ্যে তিনটা এলিমেন্ট থাকে তাকে বলবে হচ্ছে টার্নারি। এগুলা কি বোঝা গেল, অ্যালয় কি, অ্যালয় সিস্টেম কি, কম্পোনেন্ট কি? না বুঝলে আমি কিন্তু বলতে হবে, সামনে আগে যাবো আর কি। আবার আসি আগের জায়গায়, ফেজ কি জিনিস। তোমার ফেজ হচ্ছে এমন একটা ছোট্ট একটা অংশ, যেটা কি অবশ্যই তার পাশের ফেজ থেকে কোনো না কোনো ভাবে সেপারেট করা যাবে, তাহলে এটাকে বলবে হচ্ছে ফেজ। মানে ফিজিক্যালি বা মেকানিক্যালি কোনো না কোনো ভাবে একটা ফেজ থেকে কি পাশের ফেজকে সেপারেট করা যায়, যদি এই অংশটাকে বলে হচ্ছে ফেজ। এখন যেমন মনে করো যে ফেজ কি কি হতে পারে, সলিড হতে পারে, ফেজ লিকুইড হতে পারে, ফেজ আবার গ্যাসিয়াস হতে পারে। তো পানির কয়টা ফেজ কে বলতে পারবে? বললাম পানির কয়টা অবস্থা থাকে? তিনটে। তাহলে কি লিকুইড, সলিড আর গ্যাস। লিকুইড অবস্থায় নর্মাল পানি,
সলিড হয়ে গেলে কি বরফ, আর গ্যাসিয়াস হয়ে গেলে কি জলীয় বাষ্প। এখন তোমার ফেজ ক্যালকুলেশন করার জন্য একটা সূত্র আছে, এটা এই সূত্রের নাম হচ্ছে গিবস ফেজ রুল। এফ সমান সমান সি মাইনাস পি প্লাস টু। সি হচ্ছে কয়টা কম্পোনেন্ট আছে, পি হচ্ছে কয়টা ফেজ আছে, আর এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, মানে এই সিস্টেমে কয়টা ভ্যারিয়েবল আছে সেটাকে বলে, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে এফ দিয়ে। আবার অনেক সময় প্রেশার কি কি কনস্ট্যান্ট ধরা হয়, প্রেশার নর্মালি প্রেশার কি ধরা হয় 1 atmosphere। যদি প্রেশারটা কনস্ট্যান্ট হয় তখন এক্সপ্রেশনটা হয়ে যায় কি সি মাইনাস পি প্লাস ওয়ান। এখান থেকে আসলে কি বের করা যাবে, তুমি যদি তোমার কোন একটা সিস্টেমের কয়টা কম্পোনেন্ট আছে সেটা জানো, কয়টা ফেজ আছে জানো, সেখান থেকে তুমি কি করতে পারবা, এফ বের করতে পারবা। এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, মানে ওই সিস্টেমের কয়েকটা ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে এফ। তাহলে ফেজ আবার বলি, ফেজ কোন অংশ, যে একটা সিস্টেমের কোন একটা এমন ছোট একটা অংশ যেটা কি অবশ্যই পাশের অংশটা থেকে ডিফারেন্ট এবং ডিফারেন্ট করা যাবে, তাহলে সেই অংশটাকে বলবে ফেজ। এখন কোন সিস্টেমে যদি একই টাইপের ফেজ থাকে এটাকে বলবো হোমোজেনিয়াস সিস্টেম। যদি কোনো কোনো সিস্টেমের দুই বা তার থেকে বেশি ফেজ থাকে এটাকে অনেক সময় হেটেরোজেনিয়াস বলে, অনেক সময় মিক্সচারও বলে। জেনারেলি দেখা যায় কি, জেনারেলি কি তাহলে সিস্টেম কি হোমোজেনিয়াস হবে নাকি হেটেরোজেনিয়াস হবে আমরা দেখি। সাধারণত কি থাকে সিস্টেমে, একই রকম ফেজ থাকে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ থাকে সাধারণত, মনে আছে? স্যার হোমোজেনাস। চিন্তা করে বলো হোমোজেনিয়াস কি হয়, একই রকম ফেজ দিয়ে কি সাধারণত তৈরি হয়? খুব কম আছে, বেশিরভাগই আসলে কি হেটেরোজেনিয়াস। আচ্ছা এবার দেখো অ্যালোট্রপিক, এই সূত্রটা বলছিলাম, এটা কি কেউ মনে করতে পারবে অ্যালোট্রপিক কি জিনিস? কোনো এলিমেন্টের যদি অনেক অনেক রূপ থাকে সেটাকে বলবে অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। যেমন আয়রন, দেখো উদাহরণ দেওয়া আছে, আয়রনকে তুমি যদি লিকুইড অবস্থায় নিয়ে যাও সে কি বিসিসি। আবার যদি এটাকে চেঞ্জ করে 1410-এ নিয়ে আসো এটা আবার কি হয়ে যাবে, এফসিসি। আরো যদি আবার আবার ফুল করে 910-এ নিয়ে আসো এটা আবার কি হয়ে যাবে, বিসিসি হয়ে যাবে। এরকম যেসব ম্যাটেরিয়াল, যেসব এলিমেন্ট যারা অনেক রূপে থাকতে পারে তাদেরকে বলা হচ্ছে অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। একটা উদাহরণ হচ্ছে কি তোমার আয়রন। আর জেনারেলি তোমার ফেজকে কি দিয়ে ইন্ডিকেট করে, পিওর মেটালকে কি দিয়ে ইন্ডিকেট করে, অ্যাটমিক সিম্বল দিয়ে, যেমন লেড, সি, সি হচ্ছে কার্বন, এফি হচ্ছে আয়রন। আর যেগুলো সলিউশন সেগুলোকে জেনারেলি গ্রিক লেটার দিয়ে বলে, যেমন আলফা বিটা। লিকুইডকে সাধারণত বলে হচ্ছে এল দিয়ে। তাহলে যদি একই রকম কোন সিস্টেমে একই একই টাইপের ফেজ থাকে এটাকে বলে হোমোজিনিয়াস, যদি একের বেশি ফেজ থাকে বলবে হচ্ছে হেটেরোজেনিয়াস, অনেক মিক্সচারও বলে। আর অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল কোনগুলা, যেসব ম্যাটেরিয়াল কি বহুরূপী, অনেক রূপে থাকতে পারে সেগুলোকে বলা হচ্ছে অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। একটা উদাহরণ হচ্ছে তোমার কি আয়রন। এখানে কিছু জিজ্ঞেস করা আছে? সেগুলো হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে কি, তোমার কোনো একটা অ্যালয় কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি সেটা হচ্ছে তার কম্পোজিশন। তো মনে করো একটা অ্যালয়ের কথা বলছি কি এ আর বি, এখানে কি কি আছে, এ আছে আর বি আছে। এখন এ ওয়েট পার্সেন্টেজ অফ এ মানে কি, টোটাল অ্যালয়ের মধ্যে এ কত পার্সেন্ট আছে সেটা বের করতে হলে কি করতে হবে, এর ওয়েট কে টোটাল ওয়েট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। যদি বি এর পার্সেন্টেজ বা বি এর পরিমাণ বের করতে চাও বি, তাহলে কি করতে হবে, বি এর ওয়েট কে টোটাল ওয়েট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। আর অবশ্যই কি এর ওয়েট আর বি ওয়েট মিলে কি হবে, 100% হবে। তাহলে কম্পোজিশন কি, এটা কি বোঝা গেল? আচ্ছা এবার ইয়েস হচ্ছে স্যার। কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি, মনে করো যে তুমি একটা অ্যালয়ের কথা বলছো, কি হতে পারে অ্যালয়ের মধ্যে কি একটা কম্পোজিশন থাকবে। আবার সেই অ্যালয়ের কয়টা ফেজের সংখ্যা ভ্যারি করতে পারে। আমার মনে করো দুইটা ফেজ আছে, তাহলে প্রত্যেকটা ফেজের আবার কি হতে পারে, কম্পোজিশন ভিন্ন হতে পারে। আবার যদি একাধিক ফেজ থাকে তাহলে কি তাদের ওয়েটও ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এসব গুলাকে বলা হচ্ছে সেই অ্যালয়টার কনস্টিটিউশন। আর ইকুইলিব্রিয়াম মানে কি বলো দেখি, কি বলতে পারবা? ইকুইলিব্রিয়াম শব্দটার অর্থ কি বলো, তোমার থার্মোডাইনামিক্স কি পড়ছো? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কখন আসে, যখন কি আর তার মধ্যে কোনো কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না, তখন সেটাকে বলবে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে এগুলো কি বোঝা গেল, কম্পোজিশন কি কনস্টিটিউশন কি।
আচ্ছা, এবার এই তিনটা শব্দ এখানে বলছে স্টেবল, মেটাস্টেবল, আনস্টেবল। এই শব্দগুলো কি কখনো শোনা হয়েছে? কোনটা কি? স্টেবল মানে কি বলো? তাদেরকে স্টেবল বলে? বলো দেখি। স্টেবল কারা? যাদেরকে কি তুমি কন্ডিশন চেঞ্জ করো যাই করো না কেন, তারা যদি তাদের অবস্থা পরিবর্তন না করে তাদেরকে বলে স্টেবল। আনস্টেবল কারা? বুঝতে পারছো আমার কথা? স্টেবল কারা? যারা কি তুমি কন্ডিশন যদি চেঞ্জ করো তাহলে তারা, যারা চেঞ্জ হবে না তারা হচ্ছে স্টেবল, আর যারা হচ্ছে কি একটু হলেই চেঞ্জ হয়ে যাবে তাদেরকে বলে হচ্ছে আনস্টেবল। মাঝখানে আরেক ধরনের আছে, তাদের 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 নাম হচ্ছে মেটাস্টেবল। এরা কারা? যারা নর্মালি দেখে মনে হয় স্টেবল, কিন্তু যদি কোনো স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখা যায় কি তারা চেঞ্জ হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে মেটাস্টেবল। স্টেবল কারা? যারা কখনোই চেঞ্জ হবে না। আনস্টেবল কারা? যারা কি একটু অবস্থা পরিবর্তন করলেই চেঞ্জ হয়ে যাবে, তারা হচ্ছে আনস্টেবল। আর মাঝখানে আরেক ধরনের ফেজ আছে, সেটাকে বলে মেটাস্টেবল। এরা কেমন? এরা, এদেরকে নর্মালি কন্ডিশনে মনে হয় স্টেবল, কিন্তু আসলে কি স্পেশাল কিছু কন্ডিশনে অ্যাপ্লাই করলে দেখা যাবে কি তারা চেঞ্জ হয়ে যাবে, তো তারা হচ্ছে মেটাস্টেবল। তাহলে এই তিনটা বোঝা গেল? বুঝতে না পারলে একটু বলবা। আচ্ছা, মাইক্রোস্ট্রাকচার জিনিস বলো দেখি, আমি বলছিলাম একটা ক্লাসে প্রথম দিকে। কি মাইক্রোস্ট্রাকচার শব্দটা কি? কি যে কোনো ম্যাটেরিয়াল কি 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 দিয়ে তৈরি হয়, সেটা সেটা কি যদি তুমি তুমি মাইক্রোস্কোপে দেখো, তা যে জিনিসটা দেখবা সেটাকে বলছে মাইক্রোস্ট্রাকচার। তো মাইক্রোস্ট্রাকচার দেখলে তুমি কি জানতে পারবা? কি কি ফেজ আছে সেই ম্যাটেরিয়াল, সেগুলো জানা যায়। যেমন ধরো এখানে দুইটা ম্যাটেরিয়ালের মাইক্রোস্ট্রাকচার দেখা যায়, একটা হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন, একটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। দেখো ডাকটাইল কাস্ট আয়রনে কার্বন গুলা কি থাকে? গোলাকার। গ্রে কাস্ট আয়রনে কার্বনটা কি আছে? প্লেকের মতো। তুমি যদি মাইক্রোস্ট্রাকচার দেখতে চাও, তুমি কি করতে পারো? অপটিক মাইক্রোস্কোপ ইউজ করতে পারো, বা তুমি কি করতে পারো? স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করতে পারো। তাহলে এই স্লাইড থেকে কোনো কিছু জিজ্ঞেস করা আছে? তোমরা কি আসনা চলে গেছো? আচ্ছা, তাহলে এখন তুমি, কি বললাম, তুমি যে কোনো সিস্টেমকে জানতে হলে তোমাকে ফেজ জানতে হবে, যে সিস্টেমে কি কি ফেজ আছে। এটা জানতে হলে কি জানতে হবে? ফেজ ডায়াগ্রাম জানতে হবে। এখন জেনারেলি ফেজ ডায়াগ্রাম কি করে? ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথাই বলে। সবসময় কিন্তু কি কন্ডিশন ইকুইলিব্রিয়াম থাকে না। তাহলে এক্স্যাক্টলি যে ফেজ ডায়াগ্রামটা থিওরিটিক্যালি বলা হচ্ছে সেটা সবসময় দেখা যায় কি অ্যাপ্লিকেবল না। কিন্তু তোমাকে যে কোনো সিস্টেম বুঝতে গেলে আগে প্রথমে কি তোমার ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রামটা বুঝতে হয়, এরপরে সেখান থেকে কি ভ্যারিয়েশন হয় সেগুলো বুঝতে হয় আর কি। তাহলে তোমার ফেজ ডায়াগ্রাম স্কুলে তুমি কি জানতে পারবা? যদি ফেজ ডায়াগ্রাম বুঝো তাহলে কি জানতে পারবা? তুমি সিস্টেমে কি কি ফেজ আছে, কন্ডিশন চেঞ্জ করলে কি কি ফেজে চেঞ্জ গুলো আসে, সেগুলো সম্পর্কে সব জানতে পারবা। আর এই লিমিটেশন একটাকে বললাম যে কি জেনারেলি কি, আর আসলে কি ফেজ ডায়াগ্রাম ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলে, কিন্তু আসলে অ্যাকচুয়াল যে প্র্যাকটিক্যাল সিস্টেম গুলো আছে তো ওটাই পুরোপুরি স্টেবল না, তারপরে বলা যায় কি কাছাকাছি, স্টেবলের কাছাকাছি। আর একটা জিনিস লিখছে যে তোমার এই টাইমের উপর যে ভ্যারিয়েবল সেটা জেনারেলি ফেজ ডায়াগ্রামে দেখানো হয় না। আচ্ছা, এখন অনেক ধরনের ফেজ ডায়াগ্রাম আছে। তো যেগুলো হচ্ছে ইউনারি, ইউনারি মানে হচ্ছে যেখানে একটা ফেজ থাকবে, সেটা হচ্ছে সেই একটা ফেজ না, যেখানে এলিমেন্ট একটাই বা কম্পোনেন্ট একটাই, সেটা হচ্ছে ইউনারি। যেমন পানি, পানির ক্ষেত্রে কি সব ক্ষেত্রে পানি কি সে ফেজ চেঞ্জ করবে, কিন্তু তার কম্পোজিশন সবসময় কি H2O। আবার মনে করো কোয়ার্টজ, কোয়ার্টজ হচ্ছে SiO2। SiO2 সে যদিও SiO2, তারপর সে কখনো আলফা, কখনো বেটা, কখনো বেটা 2, কখনো আবার কি লিকুইড। এই দুটা হচ্ছে তোমার কিসের উদাহরণ? ইউনারি সিস্টেম। আচ্ছা, এরপরে আমি বলতেছি বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম হচ্ছে যেখানে দুইটা এলিমেন্ট থাকবে, সেগুলোকে বলবো হচ্ছে বাইনারি। যেমন একটা ফেজ ডায়াগ্রাম দেখাচ্ছে, দেখো এখানে কি আছে, কিসের অ্যালয়? কপার আর হচ্ছে নিকেল। এর দুইটা এলিমেন্ট আছে, এটাকে বলবে কি কি অ্যালয়? বাইনারি অ্যালয়। এই তোমরা কি আসছে না? একটু একটু ইয়ে করে রেসপন্স করো, আমি তো বুঝতে পারছি না, কোনো কথাই বলছো না। জি স্যার আছি। স্যার আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে না বুঝতে পারলে তাহলে বাইনারি, বাইনারি অ্যালয় কারা বলো দেখি? যারা দুইটা অ্যালাও, দুইটা দুইটা এলিমেন্ট, অ্যালাও নিয়ে,
দুইটা এই এলিমেন্ট থাকবে স্যার। যেসব অ্যালয়ের মধ্যে দুটো এলিমেন্ট আছে সেগুলোকে বাইনারি অ্যালয় বলছে। বাইনারি অ্যালয়ের ফেজ ডায়াগ্রাম এখানে আমি দেখানো শুরু করছি। তো প্রথম টাইপটা দেখো কি লেখা আছে, কমপ্লিটলি সলিউবল। এটা মানে হচ্ছে যে যে দুটা এলিমেন্ট দিয়ে তোমার অ্যালয়টা তৈরি হবে তারা যখন লিকুইড তখনও সলিউবল, তারা যখন সলিড হবে তখনও তারা কি সলিউবল। সলিউবল মানে কি বলো? স্যার আহ, দ্রবণটা স্যার মিশ্রণটা মানে হ্যাঁ, কমপ্লিটলি দ্রবণে হলে দ্রবণে যেটাকে। দ্রবণে কি দ্রবীভূত হয়ে যাবে, যদি এরকম দ্রবীভূত হয়ে যায় পুরোপুরি, এটাকে বলা হচ্ছে কমপ্লিটলি সলিউবল। বাইনারি অ্যালয়ের মধ্যে প্রথম যে টাইপটা আমি বলছি সেটা হচ্ছে কমপ্লিটলি সলিউবল। তার মানে হচ্ছে এমন দুইটা এলিমেন্টের অ্যালয় যারা কি একে অপরের মধ্যে লিকুইড অবস্থায় সলিউবল, যখন তাদেরকে সলিড করা হবে তখন তারা যদি সলিউশনে সলিউবল থাকে তাদের জন্য এক ধরনের ফেজ ডায়াগ্রাম আছে। তো সে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো কপার অ্যান্ড নিকেল। এর বাম দিকে হচ্ছে যদি এক্স অ্যাক্সিস হচ্ছে থাকে জেনারেলি থাকে কম্পোজিশন, ওয়াই অ্যাক্সিস থাকে হচ্ছে টেম্পারেচার। আর এই ডায়াগ্রামের একদম বাম দিকে হচ্ছে কি 100% কপার, একদম ডান দিকে হচ্ছে 100% নিকেল। নিকেল। যত বাম দিকে ডান দিকে যাবে আস্তে আস্তে কি নিকেলের পরিমাণ বাড়বে, এবং সবচেয়ে ডান দিকে আসলে কি নিকেলটা হচ্ছে 100%। তাহলে এখানে কে বলতে পারবা যে এই যে সলিউশন বলছে, যেটা সলিউশন, সলিউশনের নাম হচ্ছে আলফা। এই সলিউশনের মধ্যে সলভেন্ট কে আর সলিড কে, দ্রব দ্রাবক দ্রব্য দ্রাবক কে আর দ্রব্য কে, বলো দেখি। কপার দ্রাবক নাকি নিকেল দ্রাবক? কি মনে হয় বলো, কে দ্রাবক এখানে, কপার না নিকেল? বলবো না? দ্রাবক কি বেশি থাকে না দ্রব্য বেশি থাকে? যে কোনো সলিউশনে কে বেশি থাকে, সলভেন্ট বেশি থাকে না সলিড বেশি থাকে? স্যার দ্রাবক। হ্যাঁ, দ্রাবক বেশি থাকে। তাহলে এখন এখানে যে সলিউশনটা বলছে সলিউশন নাম হচ্ছে আলফা। তাহলে আলফা সলিউশনে দ্রাবক কি কপার নাকি দ্রাবক নিকেল? স্যার বলো দ্রাবক নিকেল। কেন? স্যার তুমি নিকেলের যখন পরিমাণ বেশি। যখন মনে করো এখানে আছে, এখানে তো কপার বেশি, একদম বাম দিকে কপার বেশি না 100% কপার মনে করো, বা কি বা 90%, এখানে কত 80% কপার 20% নিকেল না? জি স্যার। তাহলে তাহলে দ্রাবক কে আর দ্রব্য কে, বলো? সলিউশন তো একটাই আলফা, তাই না? তাহলে এখানে দ্রাবক কি নিকেল না দ্রাবক স্যার মানে? কপারের মধ্যে নিকেলটা কি দেওয়া হয়? কপার হচ্ছে স্যার যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই পাশে আসো, এখানে তো আবার এখানে তো 100% নিকেল, বা এখানে যদি মনে করো এখানে এখানে কি আছে 80% নিকেল 20% কপার, তাহলে জি এখানে স্যার। দ্রাবক কে? স্যার এখানে দ্রাবক নিকেল। এই পাশে? স্যার কপার। হ্যাঁ, তাহলে তাহলে আসলে কি যেখানে কপার বেশি সেখানে কপার দ্রাবক, যেখানে নিকেল বেশি সেখানে সেখানে নিকেল। স্যার নিকেল হচ্ছে দ্রাবক। তাহলে দুইটাই কিন্তু একই একই সলিউশন আলফা, কিন্তু দুইটার মধ্যে কি দ্রাবক যখন যে বেশি সে দ্রাবক হিসেবে কাজ করবে। যেহেতু এরা কি লিকুইড সলিউবল সলিড সলিউবল, এই জন্য কিন্তু একটা সিঙ্গেল সলিউশন তৈরি করছে। যদি এরকম না হতো তাহলে কিন্তু একটা সিঙ্গেল সলিউশন হতো না, একের বেশি সলিউশন হতো। কিন্তু এখানে আসলে কি, যেহেতু লিকুইড সলিউবল সলিড সলিউবল, এই জন্য কিন্তু এরা কি একটা সিঙ্গেল টাইপের সলিউশন তৈরি করছে। সলিউশন নাম হচ্ছে আলফা। যেখানে কপার বেশি সেখানে কপার হচ্ছে গিয়ে দ্রাবক, যেখানে নিকেল বেশি সেখানে নিকেল হচ্ছে দ্রাবক। আচ্ছা, এই উপরে 1455 এটা কি পয়েন্ট বলো দেখি, আর 1083 এটা কি পয়েন্ট বলো দেখি এখানে, এটা কি পয়েন্ট ইন্ডিকেট করছে এই 1455 এই পয়েন্টটা, কি বলতে পারবা? আচ্ছা, এটা হচ্ছে নিকেলের মেল্টিং পয়েন্ট এই 1455, আর 1083 হচ্ছে কপারের মেল্টিং পয়েন্ট। এখন দেখো এখানে তিনটা অংশ দেখা যাচ্ছে, একটা হচ্ছে গোলাপি, একটা নীল, একটা হচ্ছে বেগুনি। গোলাপিটা কি? আর যদি এখানে থাকো তাহলে কি কি লেখা আছে, এটা কি লিকুইড? তুমি এখানে স্যার যদি লিকুইড। ঠিক আছে, একদম নিচে আসলে স্যার সলিড। সলিড, এবং এটা একটা সলিউশন নাম হচ্ছে আলফা। আর মাঝখানে নিলে জি কি স্যার। আছে, নীল স্যার অংশে? দুইটার মিশ্রণ, তার মানে সলিড আর লিকুইডের। এখানে লিকুইডও আছে আবার কি আলফা সলিডও আছে স্যার। আছে। এবং যে লাইনের উপরে, যে লাইনটার উপরে পুরোপুরি লিকুইড থাকে, উপরে যে লাইনটাকে বলে লিকুইডাস লাইন, যে লাইনের উপরে পুরোপুরি লিকুইড, ওই লাইনটার নাম হচ্ছে লিকুইডাস।
যে লাইনের নিচে পুরোপুরি সলিড সেই লাইনটার নাম হচ্ছে সলিডাস। তাহলে এখানে উপরে যে লাইনটা আছে এই ডায়াগ্রামে সেটা হচ্ছে লিকুইডাস, কারণ কি তার উপরে পুরোপুরি লিকুইড। আর নিচের লাইনটাকে বলা হচ্ছে সলিডাস, কারণ কি তার নিচে পুরোপুরি সলিড। আর সলিডাস লিকুইডাসের মাঝখানে কি থাকবে? মাল্টিপল ফেজ জোন থাকবে। তাহলে এই ডায়াগ্রামটা কি একটু বোঝা গেল এখন? জি স্যার। তাহলে এরা অবশ্যই বাইনারি, এবং এরা কেমন? লিকুইড অবস্থায় পুরোপুরি সলিবল, সলিড অবস্থাতেও পুরোপুরি সলিবল। সলিউবল। আচ্ছা, এবার দেখো আরেক রকম আসছে ডায়াগ্রাম। কি বলতেছে? এরা কমপ্লিটলি ইনসলিবল, তার মানে কি বলো? কমপ্লিটলি ইনসলিবল মানে কি? স্যার মিশ্রণ হবে না, মানে দুইটা কম্পোনেন্ট নিব, ওইটার মধ্যে কম্পোনেন্ট, আমার হ্যাঁ, কোনো মিশ্রণ মিশ্রণটা। হবে না, কারণ সেপারেট সেপারেট থেকে যাবে। এটাকে বলা হচ্ছে ইনসলিউবল। তবে এরা লিকুইড অবস্থায় দেখো সলিউবল, যখন এটাকে সলিড করা হবে তখন কি হবে? তারা একটা একটার মধ্যে কখনোই সলিউশনে যাবে না। তারা তাহলে কি কি হিসেবে থাকবে? সেপারেট এ সেপারেট বি হিসেবে থেকে যাবে। এখন এখানেও দেখো কি আছে, তিনটা পার্টিকুলার জোন আছে। প্রথমে একদম উপরে কি লিকুইড। আর যেহেতু এটা হচ্ছে তোমার লিকুইডাস লাইন, উপরেটা টিএ ইউটেকটিক টিবি, এটা হচ্ছে লিকুইডাস, কারণ কি এর উপরে পুরোপুরি লিকুইড। আবার এই যে মাঝখানে যে স্ট্রেট লাইনটা আছে দেখো, এর নিচে বেগুনি বেগুনি অংশটা কি পুরোপুরি সলিড। আর নিচের অংশটা হচ্ছে কি সলিডাস। আর এই যে টিএ ইউটেকটিক টিবি, এটা হচ্ছে কি লিকুইডাস। লিকুইডাস। ইউটেকটিক একটা স্পেশাল পয়েন্ট আছে দেখো, এর উপরে কি একটা এই ইউটেকটিক পয়েন্টের উপরে কি আছে? লিকুইড, কি একটা সিঙ্গেল ফেজ না? আর ইউটেকটিকের নিচে কয়টা ফেজ আছে? স্যার বলো এই লাইনটা, দুইটা কম্পোনেন্ট আছে, ঠিক ফেজ তো, না? এটা কি সলিড না? দুটো সলিড। তাহলে যে পয়েন্টে কি হবে, একটা লিকুইড থেকে দুটো সলিড হবে, সেই সেই রিয়াকশনটাকে বলা হচ্ছে ইউটেকটিক রিয়াকশন। বুঝা যাচ্ছে? এটা আবার এটিকে স্ট্রেট লাইন, তার মানে কি এই যে একটা স্ট্রেট লাইনে হচ্ছে না, তাহলে পুরো পুরো লাইনটা কি ইউটেকটিক লাইন। এই পয়েন্ট হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। তো ইউটেকটিক রিয়াকশন কেমন? যখন কি একটা লিকুইড থেকে যদি তুমি টেম্পারেচার কমাও, কি হবে? একটা লিকুইড থেকে দুইটা সলিড হবে। যদি এরকম হয় তাহলে এটাকে বলবে হচ্ছে ইউটেকটিক। তো ইউটেকটিক বোঝা গেল এটা কেমন রিয়াকশন। অবশ্যই কি আইসোথার্মাল, তার মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কি হবে? রিয়াকশন হবে। রিয়াকশনে কি হবে? একটা লিকুইড থেকে দুইটা সলিড যদি এরকম হয় সেটাকে বলবে ইউটেকটিক। এই পয়েন্ট হচ্ছে ইউটেকটিক। এখানে কি কি আছে দেখো, এই লাইনটা কি লিকুইডাস লাইন, উপরে পুরোপুরি লিকুইড। এখানে হচ্ছে লিকুইড। আর এই পাশে কি আছে? এ। তাহলে এখানে কি হবে? এ প্লাস এল। মনে করো এই লাইনের উপরে পুরোপুরি লিকুইড, আর এই পাশটা কিসের লাইন? 100% বি। মাঝখানে কি থাকবে? লিকুইড প্লাস কি লেখা আছে? বি। এই ডায়াগ্রামটা কি বোঝা গেল? বাম দিকেরটা। আচ্ছা, এখানে টি এ কি বলো দেখি জি কেউ? স্যার। টি এটা কি পয়েন্ট? এই যে এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? স্যার এ কম্পোনেন্টের হচ্ছে স্যার মেল্টিং টেম্পারেচার, টেম্পারেচার ডিবি। বি কম্পোনেন্টের আর স্যার মেল্টিং। বি কম্পোনেন্টের মেল্টিং টেম্পারেচার। তাহলে এই লিকুইড লাইনের উপরে লিকুইড, নিচে হচ্ছে সলিড, আর মাঝখানে হলুদটা হচ্ছে লিকুইড প্লাস এল, আর ডান দিকে নীলটা হচ্ছে লিকুইড প্লাস বি। ঠিক এই পয়েন্টটাকে বোঝা গেল, এই রিয়াকশনটাকে বোঝা গেল কেমন রিয়াকশন? জি স্যার। তখন একটা লিকুইড থেকে দুটো সলিড হবে, সেই রিয়াকশনটার নাম হচ্ছে ইউটেকটিক রিয়াকশন। এই ডায়াগ্রামটা কখন, যখন কি হবে? তারা লিকুইড অবস্থা পুরোপুরি সলিবল, কিন্তু সলিড অবস্থাতে একদমই সলিবল না। সলিউবল না, ইনসলিউবল। তাদের ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এবার ডান দিকেটা একটু দেখো, এটা কি বলতেছে? পার্শিয়ালি সলিবল, তার মানে কি বলো দেখি কেউ? পার্শিয়ালি সলিবল মানে কি বলো? স্যার কিছুটা আর কি মানে দ্রবণটা মিশ্রণ হবে, বাট তারপরও কিছু অধক্ষেপ টাইপ থেকে যাবে। কিছু 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 অংশ, মানে কিছু পার্সেন্টেজ পর্যন্ত তারা সলিউশনে থাকবে, তার থেকে বেশি হয়ে গেলে তারা সলিউশন থেকে বের হওয়া পদক্ষেপ তৈরি করে ফেলবে। তো এখানে দেখো কিসে কিসে আছে, লেড আর, এটা হচ্ছে লেড আর টিন। একদম বাম দিকে কি 100% লেড, একদম ডান দিকে হচ্ছে 100% টিন, আর একদম উপরে লিকুইড। আচ্ছা, এখানে এরা তো যেহেতু সলিউশন সলিউশন তৈরি করবে, সলিউশন কি দিয়ে ইন্ডিকেট করে? আলফা বিটা দিয়ে। এখন দেখো একটা অংশ জি হচ্ছে স্যার। আলফাটা কিসের কিসে কিসের সলিউশন বলো দেখি। আলফার মধ্যে সলভেন্ট কে, সলিড কে? এটা বাম দিকে আছে, বাম দিকে কে বেশি আছে?
স্যার লেড। লেটটা বেশি আছে তাহলে তাহলে আলফা হচ্ছে লেডের মধ্যে টিনের সলিউশন, আর বিটা হচ্ছে জি স্যার। বিটার মধ্যে দ্রাবক, সলভেন্ট কে, সলিড কে, স্যার দ্রাবক। এস এন এর মধ্যে হচ্ছে স্যার হচ্ছে লেডের lead। টিনের সলিউশন। মধ্যে হচ্ছে লেড, তাহলে বিটাটা হচ্ছে কি টিনের মধ্যে লেড, আলফা হচ্ছে লেডের মধ্যে টিন। তাহলে এই হলুদ অংশে যদি তুমি থাকো তাহলে কি পুরো একটা সিঙ্গেল ফেজ দেখবা কি আলফা, যদি ডান দিকে হলুদে থাকো তাহলে কি দেখবা বিটা। দেখ গোলাপিটা হচ্ছে এল, তাহলে যখন এই দুটো ফেজের মাঝখানে কি কি থাকবে আলফা প্লাস এল, আর উপরে এল, নিচে হচ্ছে বিটা, তাহলে এখানে কি থাকবে নিলে, এই ডান দিকে নিলে কি থাকবে এল প্লাস বিটা। এল বা এল প্লাস বি। আর এই পয়েন্টটা কি পয়েন্ট, এই যে মাঝখানে যে 61.9, তাকে এর উপরে কি আছে লিকুইড, নিচে কি আছে দুটা সলিড। জি একটা স্যার। সাইড হলে এটা কি রিয়াকশন, ইউটেকটিক। জি স্যার ইউটেক। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, আর যে স্ট্রেট লাইনটা হচ্ছে ইউটেকটিক, ইউটেকটিক লাইন। তাহলে এই পয়েন্ট কি বোঝা গেল, এইটা কি 317 হচ্ছে কি লেডের মেল্টিং পয়েন্ট, 232 হচ্ছে কি টিনের মেল্টিং পয়েন্ট। আচ্ছা আরো দুটা পয়েন্ট আছে দেখো, 19 আর হচ্ছে 97.5, এই দুটা পয়েন্ট কি ইন্ডিকেট করে কে বলতে পারবা? 19 পয়েন্টটা কি বলো দেখি, এই যে এই 19 পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? দেখো তোমার এই হলুদ অংশটা আলফা না, আলফা মানে কি লেডের মধ্যে টিনের সলিউশন। জি স্যার লেডের মধ্যে তিনের সলিউশন। এখানেই থাকো না কেন এটা কি লেডের মধ্যে টিনের সলিউশন, এবং এটা হচ্ছে আলফা। 19 পয়েন্ট তাহলে কি ইন্ডিকেট করছে, তাহলে এখানে থাকলেও এটা আলফা, এখানে থাকলেও আলফা, এখানে গেলেও আলফা। সবচেয়ে বেশি কোন পয়েন্টটা 19 পয়েন্ট, 19 পয়েন্টটা কি ইন্ডিকেট করছে লেডের মধ্যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট সলিউশনে থাকতে পারে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এইদিকে এটা কি ইন্ডিকেট করছে যে লেডের মধ্যে একটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট কত পরিমাণে সলিউশনে থাকতে পারবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এখানে 19 পয়েন্টটা হচ্ছে কি যে লেডের মধ্যে টিন কত পরিমাণে সলিউশনে থাকবে। তাহলে 19 থেকে যদি বেশি হয়ে যায় কি হবে বলো দেখি। তখন স্যার এই টিনের মধ্যে আর কি লেডের পরিমাণটা চলে আসবে তখন বেশি মানে তখন টিনের। তখন হ্যাঁ, তখন আর টিন লেডের মধ্যে সলিউশনে থাকবে না, টিন বের হয়ে আসবে। টিন বের হয়ে আসবে, সে কি শুধু টিন হিসেবে থাকতে পারবে? এরা তো কি সলিউশনে পার্শিয়ালি সলিবল না, যদি এরকম হতো যে একদম সলিবল না তাহলে কি হতো, টিন বের হয়ে শুধু আসতো। টিন হ্যাঁ জি স্যার। তো টিন এখন তো শুধু লেড তো। টিন থাকতে পারবে না, টিন তখন কি করবে, সেখানে লেড নিয়ে কি বিটা তৈরি করে ফেলবে। 19 পয়েন্ট পর্যন্ত কি থাকবে লেডের মধ্যে টিন সলিউশনে থাকবে, যখনই 19 থেকে একটু বেশি হয়ে গেল তখন স্যার তখন টিনের টিন, মধ্যে লেড হয়ে যাবে। হ্যাঁ তখন টিন বের হবে। কিন্তু টিন টিন তো যেহেতু সে পার্শিয়ালি সলিবল, সে তো একা থাকবে না, সে কি করবে একটুখানি লেড নিয়ে আবার কি বিটা তৈরি করবে। তাহলে 19 পয়েন্টটা কি বোঝা গেছে, 19 পয়েন্টটা কি? জি স্যার। এখানে 97.5 এবার বলো দেখি কি পয়েন্ট, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? স্যার এটা হচ্ছে ম্যাক্সিমাম থাকবে আর কি তার টিনের মধ্যে মধ্যে লেড, আর কি লেডের টিনের তার মধ্যে মধ্যে আর লেড, কি লেড লেডের এখন যদি একটুখানি, অ্যামাউন্ট। যদি একটুখানি এদিকে চলে আসে তাহলে কি হবে, তখন কি হবে, টিন বের হয়ে চলে আসবে, লেড বের হয়ে চলে আসবে। লেড আবার কি করবে, টিনকে নিয়ে কি আলফা তৈরি করবে। তাহলে এই বাম দিকে দেখো কি হলুদটা কি আলফা, আবার ডান দিকে হলুদটা বিটা, তাহলে মাঝখানে কি থাকবে, বেগুনি অংশে কি থাকবে আলফা প্লাস। আলফা প্লাস বিটা। হ্যাঁ, তাহলে এই ডায়াগ্রামটি কি কি বোঝা গেল এবার, জি স্যার। যেখানে লিকুইডাস লাইন কোনটা বলো দেখি। যার উপরে পুরোপুরি লিকুইড, তার মানে কি যে 360 থেকে শুরু করে 61.9, তারপরে আবার কোন দিকে উপর দিকে 232। সলিডাস কোনটা, যার যার নিচে পুরোপুরি সলিড, সলিড তাহলে কোনটা, এখান থেকে শুরু করে দেখো এটা কিন্তু সলিড, এখান থেকে শুরু করে এই পয়েন্ট, তারপর সোজা এদিকে চলে গেল, এখানে এই পর্যন্ত আসলে আবার কোন দিকে গেল এই পয়েন্টটা, তাহলে এই নিচের এই লাইনটা হচ্ছে সাইডাস লাইন। আচ্ছা এই লাইনটা কি কে বলতে পারবা, এই যে 19 থেকে শুরু করে বাঁকা লাইনটা, এটা এটা কি ইন্ডিকেট করছে, এই লাইনটা কি ইন্ডিকেট করছে, চিন্তা করে বলো দেখি একটু। এই যে বাঁকা লাইনটা আছে, এই লাইনটা কি ইন্ডিকেট করে, স্যার ইউটেক। এটা 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 কি 19 পয়েন্টটা কি? স্যার টেম্পারেচার বাড়ার সাথে সাথে স্যার মানে
দুইটার কত পরিমাণে টিন লেডের মধ্যে সলিউশনে থাকবে সেটা হচ্ছে এই পয়েন্টটা ইন্ডিকেট করছে। তো টেম্পারেচার বাড়ছে, কি হচ্ছে, টিনের পরিমাণ বাড়ছে, টিন পরিমাণ বাড়ছে। তাহলে এই পয়েন্টটা ইন্ডিকেট করছে আসলে কি, যে টিনের মধ্যে, লেডের মধ্যে কত পরিমাণে টিন সলিউশনে থাকবে। আচ্ছা, এই লাইনটা আবার কি তাহলে 97 থেকে নিচে পর্যন্ত, এই লাইনটা তাহলে কি ইন্ডিকেট করে, যে টেম্পারেচার কমালে বাড়ালে টিনের মধ্যে কত পরিমাণ লেড সলিউশনে থাকবে, সেটা হচ্ছে এদিকের লাইনটা। এই দুটো লাইনকে বলা হচ্ছে সলভাস লাইন। হ্যাঁ, সলভাস। কারণ কি, এটা ইন্ডিকেট করে কি একটার মধ্যে আরেকটা কত পরিমাণে ম্যাক্সিমাম সলিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এই লাইনটা, হচ্ছে এই লাইনটা। দুটো লাইনকে বলা হচ্ছে সলভাস লাইন। যে মাঝখানে লাইনটা কি, 19 থেকে শুরু করে 97.5, এটা কি লাইন, মাঝখানে স্ট্রেট লাইনটা কি? স্যার এটি ইউটেকটিক লাইন হওয়ার কথা না? ইউটেকটিক লাইন, ইউটেকটিক লাইন। কারণ কি, এই লাইন ক্রস করলে একটা ইউটেকটিক রিয়াকশন হচ্ছে। এই জি ইউটেকটিক স্যার। রিয়াকশন লিকুইড থেকে, এই ক্ষেত্রে কি হচ্ছে, লিকুইড থেকে আলফা প্লাস বিটা বিটা। সলিড এর দিকে যাচ্ছে। তাহলে তাহলে এই তিন ধরনের ডায়াগ্রাম কি বুঝা গেল? বাইনারির মধ্যে কি আছে, প্রথমটা হচ্ছে কি, যে এমন দুইটা কম্পোনেন্ট যারা কি লিকুইড অবস্থায় সলিবল, সলিড অবস্থাতেও সলিবল। আর ধরনের আছে লিকুইড অবস্থায় সলিবল কিন্তু সলিড অবস্থাতে একদমই সলিবল না। আরেকটা টাইপ আছে হচ্ছে লিকুইড অবস্থায় সলিবল কিন্তু সলিড অবস্থায় পার্শিয়ালি সলিবল। তাহলে এই বাইনারির মধ্যে এই তিন ধরনের ডায়াগ্রাম আছে। এগুলো থেকে কারো কোনো প্রশ্ন আছে, তিন ধরনের ডায়াগ্রাম থেকে? তোমাদের কি 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 ধরনের ডায়াগ্রাম দেখেছে ক্লাসে, বলো দেখি কোনটার মতো। ক্লাসে তোমরা দেখছো যে কোনটার মতো দেখছো এই তিন ধরনের মধ্যে? স্যার পার্শিয়ালি তো। হ্যাঁ, যারা সাধারণত এটাই দেখায়, মানে মিক্সড যেটা সেটাই দেখায়, পার্সিয়ালটাই দেখায় আর কি। সেই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো, কারো কারো জিজ্ঞেস করার থাকলে করো। আচ্ছা, এবার দেখো তুমি এবার ফেজ ডায়াগ্রাম কিভাবে, তুমি যে কোনো সিস্টেমের বা যে কোনো অ্যালয় তুমি কিভাবে ফেজ ডায়াগ্রাম তৈরি করতে পারো সেগুলো একটু বলছে। থিওরিটিক্যাল ওয়ে আছে, তুমি যদি সফটওয়্যার ইউজ করো তাহলে তুমি, একটা সফটওয়্যার আছে সরি, সফটওয়্যার ইউজ করে কিন্তু ফেজ ডায়াগ্রাম তৈরি করা যায়। সফটওয়্যার নাম হচ্ছে থার্মোক্যালস। আবার তুমি থার্মোডাইনামিক্স যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি ফেজ ডায়াগ্রাম তৈরি করতে পারবা। আবার এক্সপেরিমেন্টালিও কিন্তু করা যায়। একটা আছে যে মেটানোগ্রাফিক মেথড, এখানে কি করে, তুমি যদি একটা অ্যালয়ের কথা বলো, যেমন তোমার মনে করো যে স্টিলের অ্যালয়, স্টিলের মধ্যে কি আয়রন কার্বন আছে, তোমাকে কি করতে হবে, অনেকগুলা অ্যালয় সিস্টেমে অনেকগুলো অ্যালয় নিতে হবে, প্রত্যেকটা স্ট্রাকচার দেখতে হবে, দেখে 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 ডায়াগ্রাম আঁকতে হবে, অনেক কঠিন। আরেকটা ওয়ে আছে থার্মাল অ্যানালাইসিস মেথড, এটা সবচেয়ে সহজ উপায় ফেজ ডায়াগ্রাম তৈরি করার জন্য। হ্যাঁ, তো আমি এটা একটু তোমাদেরকে বলবো থার্মাল অ্যানালাইসিস কিভাবে তুমি করবা সেগুলা। তো তুমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি আমি, কুলিং কার্ভ বা কুলিং ডায়াগ্রাম, এটা এটা কি কখনো শুনেছো? টাইম টেম্পারেচার ডায়াগ্রাম কি কি বলে, কুলিং কার্ভ কি শুনছো, কি জিনিস, কোনো কি নাম শুনছো কুলিং কার্ভ? কুলিং মানে কি? স্যার ঠান্ডা হওয়া মানে ঠান্ডা হওয়া। কোন তাহলে তুমি কি কোন করবে? টেম্পারেচারে গিয়ে আর কি এটা ঠান্ডা হয়, স্টার্ট হয়, হ্যাঁ, আর তাহলে তোমার কখনো কি কমপ্লিটলি ঠান্ডা হয়ে যায় ওই। হলো হলো তাহলে তোমার কুলিং গ্রাফ কি, তুমি যে কোনো একটা অ্যালয়কে তুমি হিট করবা, অনেক হাই টেম্পারেচার নিয়ে যাবা, তারপরে এগুলো আস্তে আস্তে ঠান্ডা করতে থাকবা। তাহলে তোমার কি, তুমি সময়ের সাথে সাথে তোমার কি হবে, টেম্পারেচার আস্তে 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 কমবে। তো এক সময় গিয়ে কি হবে, যে কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। তাহলে এই যে তুমি যে কোনো অ্যালয়কে তুমি যদি এরকম টেম্পারেচারে উঠে আস্তে আস্তে কুল করতে করতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুমি যদি টেম্পারেচার টেম্পারেচার মেজার করো, আর যে কার্ভটা আঁকতে পারবা সেটাকে বলে কুলিং কার্ভ। যেমন দেখো একটা অ্যালয় দেখাচ্ছে, একটা অ্যালয় আছে, এই ডায়াগ্রামটা দেখো, এটা 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 কেমন ডায়াগ্রাম বলো দেখি। এরা এরা তো অবশ্যই বাইনারি অ্যালয়, এক্স আর ওয়াই। এরা কোনটার মতো, লিকুইড অবস্থা প্রথমটা মতো না, লিকুইড অবস্থা সলিউবল, সলিড অবস্থাতেও সলিউবল। জি স্যার, প্রথমটার মতো। তাহলে একটা অ্যালয় বলতেছে, মনে করো একটা অ্যালয় ওয়ান, এখন এই অ্যালয় ওয়ানটা কি করতেছে, তুমি এখানে হিট করে এখানে নিয়ে গেছে, এবার আস্তে 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 কুল করছে করে 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 এখানে নিয়ে আসবে। কুল করার পরে এর জন্য দেখো এই পয়েন্টে কুলিং কার্ভ পাওয়া যাবে। এই দেখো প্রথমে কুল করতে 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 স্ট্রেট লাইন আসতেছে, কিন্তু একটা পয়েন্টে গিয়ে কি হয়েছে, স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করছে। এই পয়েন্ট গুলাকে বলা হচ্ছে অ্যারেস্ট পয়েন্ট। এই পয়েন্টটা কোন পয়েন্টটা বলতে পারবে এই ডায়াগ্রামের মধ্যে? এই দেখো যেখানে লিকুইডাস পয়েন্টকে টাচ করলো সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, এখানে কি হচ্ছে আসলে, স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করছে। আস্তে আবার আস্তে স্যার হচ্ছে মানে লিকুইড থেকে সলিডের দিকে আর কি হচ্ছে। হ্যাঁ, আবার মনে করো আবার স্ট্রেট লাইন আস্তে 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 আবার এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা, এটা কি পয়েন্ট,
স্যার সলিডাস এই পয়েন্টটা কি সলিড হয়ে সলিডাস গেছে? সলিডাস মানে এখানে কি আবার গ্রাফটা চেঞ্জ করছে, তাহলে যেই দুইটা পয়েন্টের সাথে ডিরেকশন চেঞ্জ করলো, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যারেস্ট পয়েন্ট। তাহলে এইটা কুলিং গ্রাফটা বোঝা গেছে, অ্যালয় আমাদের কুলিং গ্রাফটা কেমন। জি স্যার। তাহলে এখানে অ্যারেস্ট পয়েন্ট আছে দুইটা। এখন তোমার মনে করো একটা অ্যালয় আছে, যে কোনো অ্যালয় অ্যালয় সিস্টেম আছে, বা যে কোনো একটা অ্যালয় অ্যালয় সিস্টেম। অ্যালয় সিস্টেমে কি থাকে, অনেক ধরনের অ্যালয় কম্পোজিশন থাকে। তুমি যদি সেই অ্যালয় সিস্টেমে ফেজ ডায়াগ্রাম আঁকতে চাও বা বানাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ওই সিস্টেমের অনেকগুলা কম্পোজিশনে অ্যালয় নিতে হবে। মনে করো আয়রনের মধ্যে স্টিল কি আয়রন কার্বন, কার্বন 1 হতে পারে, কার্বন 0.4 হতে পারে, কার্বন 0.3 হতে পারে, কার্বন কি হতে পারে, 2 হতে পারে। তাহলে সেরকম তুমি যে সিস্টেমে যে অ্যালয় সিস্টেমে ফেজ ডায়াগ্রাম তৈরি করতে চাও, তার ক্ষেত্রে কি করতে হবে, অনেকগুলো কম্পোজিশন নিতে হবে সেই অ্যালয়, এবং কি করতে হবে, প্রত্যেকটার জন্য কুলিং কার্ভ রাখতে হবে। ঠিক আছে, যেমন এই অ্যালয়টা, এই যে অ্যালয় সিস্টেমের মধ্যে একটা অ্যালয় হচ্ছে এরকম, কুলিং গ্রাফটা দেখো এরকম এরকম এরকম, এখানে কি অ্যাশ পয়েন্ট পেয়ে গেলা। আবার মনে করো আরেকটা অ্যালয়, এই অ্যালয় আরেকটা অ্যালয় নিলাম, সেখান থেকে সেখানে কুলিং গ্রাফ থেকে কি দুটা অ্যাশ পয়েন্ট পেলা। আবার মনে করো আরেকটা অ্যালয় নিলাম, সেখান থেকে আবার দুটা অ্যাশ পয়েন্ট পেলা। আবার আরেকটা অ্যালয় নিলাম, সেখান থেকে তিনটা অ্যাশ পয়েন্ট পেলা। বুঝতে পারছো, তাহলে কি করতে হবে, যে অ্যালয় সিস্টেমের কুলিং গ্রাফ ফেজ ডায়াগ্রাম আঁকতে চাও, সেই অ্যালয় সিস্টেমে কি করতে হবে, অনেকগুলো অ্যালয় নিতে হবে। প্রতিটা অ্যালয়ের জন্য তোমাকে কি কুলিং গ্রাফ রাখতে হবে। যেমন আমি একটু দেখে দেখো এরকম, দেখো এই যে এটা, যে কোনো একটা সিস্টেমে কি করতেছে, এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5। এই অ্যালো সিস্টেমে কি করছে, পাঁচটা বিভিন্ন অ্যালয় নিয়েছে, এবং প্রতিটা অ্যালয় কি করছে, কুলিং কার্ভ রাখছে। কুলিং কার্ভ থেকে কি পাওয়া যাচ্ছে, অ্যাশ পয়েন্ট। তারপরে এইটার অ্যাশ পয়েন্ট পাওয়া যাচ্ছে এখানে। সেকেন্ডার থেকে অ্যাশ পয়েন্ট পাচ্ছে কি, এটা এটা। থার্ডটার থেকে পাচ্ছে এটা এটা। 4 নম্বর থেকে পাচ্ছে এটা এটা। লাস্টের থেকে পাচ্ছে এই পয়েন্টটা। এবার অনেকগুলো অ্যাশ পয়েন্ট পেয়ে গেছে, এবার কি করবা, জাস্ট তুমি অ্যাশ পয়েন্ট যদি যোগ করো, তাহলে তোমার কি হয়ে গেল, ফেজ ডায়াগ্রাম তৈরি হয়ে গেল এরকম। তাহলে এটা কি বোঝা গেল যে কিভাবে ফেজ ডায়াগ্রাম তৈরি করা হচ্ছে। জি স্যার, মানে আমরা কুলিং কার্ভটা ফার্স্টে এঁকে ওইখান থেকেই আমরা অ্যারেস্ট পয়েন্টটা বের করবো, তারপরে ওইটা কানেক্ট করে হচ্ছে ফেজ ডায়াগ্রামটা আঁকবো। তাই তো বললাম, দেখো এই যে ভাবে এই জন্য চারটা দেখাচ্ছে, এখানেও তাই করছে জি না। স্যার। এই জি স্যার, বুঝতে পারছি। সিস্টেমে চারটা অ্যালয় নিয়েছে, প্রতিটা কুলিং কার্ভ আছে, কুলিং কার্ভ থেকে অ্যাশ পয়েন্ট গুলো নিচ্ছে, অ্যাশ পয়েন্ট গুলো নিয়ে অ্যাশ পয়েন্ট গুলো যোগ করে দিলেই তোমার কি হয়ে গেল, ফেজ ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এবার লেভেলিং দেখানো শুরু করছে। দেখো প্রথমে একটা কি আছে, বাইনারি অ্যালয়, এক কমপ্লিটলি সলিউবল, লিকুইডো সলিউবল, সলিডো সলিউবল, এ আর বি। এটা হচ্ছে কি এর মেল্টিং পয়েন্ট, টিভিটা হচ্ছে কি বি এর মেল্টিং বি পয়েন্ট। এর মধ্যে উপরের লাইনটা কি লাইন, স্যার লিকুইডিয়াস। লিকুইডাস, নিচের লাইনটা সলিডাস। সলিড। লিকুইডের উপরে কি পুরোপুরি লিকুইড, সলিডাসের নিচে পুরোপুরি সলিড। আর মাঝখানে কি টু ফেজ আলফা লিকুইড। এটা বোঝা গেল। জি স্যার। এই এই লিকুইডাসের উপরে তাহলে কেন সিঙ্গেল ফেজ, সলিডাসের নিচে একটা সিঙ্গেল ফেজ, আর লিকুইডাস সলিডাসের মাঝখানে স্যার মিক্সচার। টু ফেজ জোন, এখানে 2 ফেজ আছে। তাহলে এটা খুব সহজ, একদম ইজি। আচ্ছা, এবার এখানে আসো, যেটা হচ্ছে কমপ্লিট ইনসলিবল। এখানে টি এটা হচ্ছে কি এয়ার মেল্টিং পয়েন্ট, টিভিটা হচ্ছে বি এর বি মেল্টিং এর পয়েন্ট, মেল্টিং। এটা হচ্ছে ইটেকটিক। আচ্ছা, এখানে বলো দেখি কেউ সলিডাস কোনটা, সলিডাস। স্যার ই এর নিচের দিকেরটা সলিডাস। কিন্তু ইউটেকটিক। এখান থেকে কারণ কি এর বাম দিকে ধরা হয় যে পুরোপুরি সলিড, সলিডাস বলতে গেলে জি এখান থেকে স্যার। দিয়ে স্যার টি এ, টি এ দেন হচ্ছে এ দেন ই, বি, মানে টিবি টিবি। আচ্ছা, এবার লিকুইডাস লাইন কোনটা, স্যার টি এ, ই আর টিবি এর উপরের টুকু। হ্যাঁ মানে টি এ ই টি বি, এটা হচ্ছে লিকুইডাস। হ্যাঁ আর জি এটা স্যার। এটা লিকুইড, নিচে হচ্ছে কি এখানে, এখানে এই পাশে কি এই লাইনটা কি 100% সলিড, তাহলে মাঝখানে কি এল প্লাস এ। এখানে জি এই স্যার। লাইনটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি এল, তাহলে মাঝখানে এল প্লাস বি। আর নিচে ইটেকটিকের নিচে যেখানে আসো না কেন কি থাকবে, এ প্লাস বি। খুবই ইজি, আর কি সহজ। এবার এখানে আসো, এবার বলো লিকুইডাস কোনটা। লিকুইডাস স্যার হচ্ছে টি এ, ই, টিবি হ্যাঁ, আর উপরের সলিডাস, টুকু। সলিডাস সলিডাস স্যার টি এ, এ, ই ই, বি, বি, টিবি। এটা হচ্ছে সলিডাস। ঠিক আছে, এখন উপরে লিকুইড, এক পাশে আলফা, তাহলে মাঝখানে আলফা প্লাস লিকুইড।
উপরে লিকুইড, ডান দিকে বিটা, তাহলে মাঝখানে এল লিকুইড প্লাস বিটা। আবার এই পাশে দেখো আলফা, এই পাশে বিটা, তাহলে মাঝখানে যেখানে যাও না কেন কি থাকবে, আলফা প্লাস বিটা। এসিটা কি লাইন বললাম একটু আগে, এটা কি লাইন? এসি, সলভাস লাইন। আবার বিডি, এটাও স্যার সার্ভাস লাইন। এটাও সলভাস লাইন। আচ্ছা, ইলেকট্রিক লাইন কোনটা? স্যার এই যে এ ই বি। এইবি। আচ্ছা, ইলেকট্রিক পয়েন্ট কোনটা? ই স্যার, পয়েন্ট ই। ই। তাহলে ঠিক আছে, এবার বোঝা গেল। জি স্যার। আচ্ছা, এবার দেখো, এবার কয়েকটা ফেজ ডায়াগ্রামে কয়েকটা ইকুয়েশন আছে বা কয়েকটা রুল আছে, সেগুলো একটু বলবা। বলতেছি আমি। প্রথমটা ক্ষেত্রে কি বলছে, কপার আর নিকেল, এরা কি এমন এমন অ্যালয়, অবশ্যই বাইনারি অ্যালয়, এবং এটা কি লিকুইডাস সলিবল, সলিডও সলিবল। তাহলে একদম উপরে লিকুইডাস, নিচে হচ্ছে কি আলফা, মাঝখানে সবুজের মধ্যে কি আছে, লিকুইড প্লাস আলফা। তাহলে এখানে সিঙ্গেল ফেজ জোন কয়টা আছে বলো দেখি এই ডায়াগ্রামে? সিঙ্গেল ফেজ জোন কয়টা? স্যার দুইটা লিকুইড, একটা আর হচ্ছে হ্যাঁ, সলিড। হ্যাঁ। আর টু ফেজ জোন কয়টা? স্যার একটা লিকুইড প্লাস হচ্ছে সলিড। হ্যাঁ, মাঝখানে। তাহলে এটা খুব ইজি, একদম ইজি, এটা বলার কিছু নেই আর কি। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে আবার আবার একটু দেখাচ্ছি, এটা খুব একটা কঠিন কিছু না, একই জিনিস। বলো দেখি এখানে এখানে সিঙ্গেল ফেজ জোন কয়টা? এই ডায়াগ্রামে সিঙ্গেল ফেজ জোন কয়টা আছে? স্যার তিনটা। হ্যাঁ, লিকুইড, আলফা আর হচ্ছে বিটা। আর হচ্ছে বিটা। টু ফেজ জোন? স্যার তিনটা, আলফা তিনটা। প্লাস লিকুইড, আলফা প্লাস বিটা, আর হচ্ছে লিকুইড প্লাস বিটা। হ্যাঁ। সেখানে একটা 3 জোন পয়েন্ট আছে, এটা কোনটা? 3 ফেজ পয়েন্ট আছে। কোন পয়েন্টে 3টা ফেজ একসাথে আছে বলো দেখি? স্যার সি পয়েন্ট। 3 পয়েন্টে, হ্যাঁ, কারণ কি এখানে এর উপরে লিকুইড আছে, নিচে আলফা প্লাস বিটা আছে। যে এখানে লিকুইডাস লাইন কোনটা? লিকুইড লাইন হচ্ছে স্যার এ সি আর ই এর উপরের টুকু। এই লাইনটা আছে। এখানে সলভাস লাইন কোনটা? বি আর এম, বি এম আর কি ডিএন, এটা সলভাস লাইন। আর সলিডাস লাইন কোনটা? স্যার এ বি সি ডি ই, এটা সলভাস। এখান থেকে এ শুরু বি করে সি ডি ই। এখানে এটুকু, এটা হচ্ছে সলভাস লাইন। তার কারণ কি যে তার নিচে সবগুলো পুরোপুরি সলিড, পুরোপুরি হচ্ছে সলিড। তাহলে বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার এখানে একটু আসো, দেখো এখানে যে অনেকগুলো অ্যালয়ের কথা বলা হচ্ছে, কোন অ্যালয়টা মেল্টিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করে কি দিয়ে বলো দেখি? মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায়? যে পয়েন্টে কোন একটা অ্যালয় কি বলা যায়, তার মেল্টিং পয়েন্ট, তাই তো? এখন এই জি এই যে সিস্টেম, একটা লেড আর টিনের একটা সিস্টেম, এখানে অনেকগুলো অ্যালয় আছে না? কোন অ্যালয়টা মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম বলো দেখি? যে কোন লাইনটা মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করবে, কোন লাইন, সলিডাস লাইন না লিকুইডাস লাইন? এই যে অ্যালয় সিস্টেম আছে, এটা এটা কোন লাইনটা মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করবে বলো? কোন লাইনটা দিয়ে তুমি মেল্টিং পয়েন্ট বের করতে পারবা? অবশ্যই লিকুইডাস লাইন, কারণ লিকুইডাস লাইনে আসলে কি হয়, লিকুইডাস লাইন উপরে গেলে কি পুরোপুরি লিকুইড না? লিকুইডাস লাইনটাই মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করবে। তো এখন এই অ্যালয়ের এই সিস্টেমের জন্য সবচেয়ে কম মেল্টিং পয়েন্ট কোন পয়েন্টে? অবশ্যই এই পয়েন্টে না? মানে এর থেকে উপরে গেলে কি টেম্পারেচার বেড়ে গেল, এর থেকে ডান দিকে গেলেও কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তাহলে যদি কোনো ইটি একটি ক্যালরি সিস্টেম হয়, তার মধ্যে সবচেয়ে কম মেল্টিং পয়েন্ট কার হবে? এটা একটি কম্পোজিশন, তার না? এটা কি লেডা টিনের টিনের তো অ্যালয়। এই অ্যালয় কি অনেকগুলো অ্যালয় হতে পারে না, অনেকগুলো কম্পোজিশন অ্যালয় হতে পারে। সবচেয়ে কম মেল্টিং পয়েন্ট হবে কখন? যদি তুমি ইটি একটি অ্যালয়টা নাও, তাহলে তার মেল্টিং পয়েন্ট হবে সবচেয়ে কম। ঠিক আছে তো? মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করে কোন লাইনটা? লিকুইডাস লাইন। স্যার লিকুইডাস লাইন। তাহলে এবার কি বোঝা গেল যে তাহলে যে কোনো যদি ইলেকট্রিক অ্যালয় হয়, তার মধ্যে তার যতগুলো অ্যালয় আছে তার মধ্যে কি যেটা ইলেকট্রিক অ্যালয় হবে তার মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম হবে। স্যার কম হবে। আচ্ছা, এবারে অনেকগুলো ফেজ ডায়াগ্রাম আছে। প্রথম ডায়াগ্রামটা কি বলতেছে দেখো। ফেজ ডায়াগ্রাম ওয়ানটা কি বলছে, তুমি যদি কোনো একটা অ্যালয়ের কম্পোজিশন জানো, তার মধ্যে যে দুটা ফেজ থাকে,
মানে কি কি ফেজ আছে সেগুলো তুমি বলতে পারবে। মনে করো প্রথমে একটা অ্যালয় নিচ্ছে, এটা কপার 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 নিকেলের অ্যালয়। একটা অ্যালয় নিচ্ছে যার মধ্যে কি আছে, 30% নিকেল আছে, 70% কপার আছে। এই অ্যালয়টা, এই অ্যালয়টা যদি লিকুইড আছে নিচে থাকে, তাহলে কি কি ফেজ থাকবে এখানে? এই লাল লাইনটা ছয়টা নিচে থাকে, মানে এখানে কি ফেজ? সিঙ্গেল ফেজ আলফা না? যদি লিকুইড আছে উপরে চলে যাও তাহলে কি পুরোপুরি স্যার লিকুইড হয়ে যায় পুরোপুরি। লিকুইড। আর তুমি সবুজে যদি থাকো তাহলে কি লিকুইড, দুইটা ফেজ, লিকুইড প্লাস সলিড। এবার ডান দিকে ডায়াগ্রামটা আসো, কি লেড আর টিনের ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে তুমি মনে করো যে একটা অ্যালয় নিচ্ছে যেটা 10% টিন আছে। এই অ্যালয়টা তুমি যতক্ষণ পর্যন্ত না সলভাস লাইন ক্রস করে যাবা, কি থাকবে? টু ফেজ থাকবে, আলফা প্লাস বিটা। স্যার আলফা প্লাস বিটা মানে যখনই লেড প্লাস টিন দুইটাই থাকবে। হ্যাঁ, যখনই সলভাসের উপরে গেলা কি একটা সিঙ্গেল ফেজ হয়ে গেল আলফা। আবার মনে করো একটা অ্যালয় আছে 90% টিন, এখানে কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি ইলেকট্রিকের নিচে আছো, কি ফেজ? স্যার আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা। যখনই তুমি ইলেকট্রিকের উপরে সাইনাস ক্রস করে চলে গেলে, এখানে কি লিকুইডে চলে আসলো। লিকুইডাসের নিচে থাকা পর্যন্ত কি আছে, লিকুইড প্লাস বিটা। যখন লিকুইডাসের উপরে চলে গেলা, কি হয়ে গেল? স্যার লিকুইড হয়ে গেল। তবে লিকুইড হয়ে গেল। তাহলে তুমি এরকম যদি কোনো ফেজ ডায়াগ্রাম জানো, সেখানে সেখানে যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে কি কি ফেজ আছে সেগুলো তুমি বলতে পারবা। আচ্ছা, আরেকটা এই তোমার ইয়ে আছে কি জানি, আরেকটা রুল আছে ফেজ ডায়াগ্রামের, সেকেন্ড রুল, যেটা বলতেছে কি যে তুমি যদি আহ, এমন একটা জায়গায় যাও যেখানে তোমার দুটা ফেজ আছে, দুটো ফেজে কোনটা কি ফেজ সেগুলো বলতে পারবা, কোনটা কম্পোজিশন কি সেগুলো বলতে পারবা। কিভাবে করতেছে? মনে করো যে একটা অ্যালয় বলতেছে কি কপার নিকেলের অ্যালয়, যাই হোক না কেন, এখানে নিকেল আছে, এদিকে মানে কপার কপার অ্যালয় আর কি। এখন একটা একটা অ্যালয় বলতেছে যার মধ্যে 35% নিকেল আছে। একে তুমি যদি লিকুইডের নিচে থাকো তাহলে কি আলফা, লিকুইডের 6% নিচে থাকলে আলফা, লিকুইডের উপরে চলে গেলে লিকুইড, মাঝখানে যেখানে থাকো না কেন কি থাকবে, লিকুইড প্লাস আলফা। এখন তোমার অ্যালয়টা হচ্ছে 5% নিকেল, তুমি এটা ভার্টিক্যাল লাইন টানলা। এখন তোমাকে বললো একটা পার্টিকুলার টেম্পারেচারে, মনে করো এখানে 1250, অ্যালয় হচ্ছে 35% নিকেল, টেম্পারেচার হচ্ছে মনে করো যে কত, 1300। এই জায়গায় তোমাকে বলতে বলছে যে তুমি এই পয়েন্টটা যদি আসো, এখানে তোমার কি কি ফেজ আছে এগুলো বলতে হবে, কোন ফেজে কম্পোজিশন কি সেগুলো বলতে হবে। তাহলে কি করতে হবে, তোমার যে পয়েন্টটা কথা বলবে সেই পয়েন্টে তুমি একটা প্রথমে হরিজন্টাল লাইন টানবা, এটা এই লাইনটাকে বলা হচ্ছে টাই লাইন। তোমার যে কম্পোজিশনে যে টেম্পারেচারের কথা বলবে সেখানে তুমি কি করবে, একটা হরিজন্টাল লাইন টানবা। লাইনটা টানলে কি করবে সে, লিকুইডাসকে একটা পয়েন্টে টাচ করবে, সলিডাসকে অন্য একটা পয়েন্টে টাচ করবে। তাহলে এখানে আসলে এখানে কি কি ফেজ আছে বলো দেখি, সি পয়েন্টে কি কি ফেজ আছে, কি কি আছে এখানে, কোন কোন ফেজ আছে বলো, কেউ বলো কি কি ফেজ আছে সি পয়েন্টে। পারবে না? স্যার লিকুইড আর স্যার সলিড বাস। হ্যাঁ, লিকুইড আর আলফা। এখন তাহলে লিকুইডটার কম্পোজিশন কি যদি বলতে হয়, আলফা সলিড, সলিডের কম্পোজিশন কি তাহলে বলতে হয়, তাহলে কি করতে হবে, সেই পয়েন্টে তোমাকে একটা হরিজন্টাল লাইন টানতে হবে, লাইনটাকে বলতে টাই লাইন। টাই লাইনটা কি করবে, লিকুইডাসকে যে পয়েন্টে টাচ করবে, যেমন এখানে এখানে এই লাইনটা কি করছে, এই পয়েন্টে লিকুইডাসকে টাচ করছে না, এটা এটা হচ্ছে কি লিকুইডের কম্পোজিশন হবে। আর টাই লাইনটা যে পয়েন্টে সলিডাসকে টাচ করবে সেটা হবে হচ্ছে সলিডের কম্পোজিশন। এখানে লিকুইড আছে, লিকুইডের কম্পোজিশন বলা দেখি কত, কোন পয়েন্টটা, এই পয়েন্টটা। এখানে মোটামুটি কত আছে, 27% কি আছে, নিকেল আছে। আর এই লাইনটা যে পয়েন্টকে সাইরাসে টাচ করলো, এই পয়েন্টটা, এটা কি ইন্ডিকেট করবে, কার কম্পোজিশন এটা? স্যার সলিড। সলিড, এখানে সলিড কে আছে, আলফা। জি তাহলে স্যার। তুমি যদি কোনো একটা অ্যালয়ের কোনো একটা অ্যালয়ের কম্পোজিশন জানো, টেম্পারেচার জানো, তুমি সেখানে কি কি ফেজ আছে, কোন ফেজের কম্পোজিশন কি সেগুলো বলে দিতে পারবা। পারা যাবে তো? আচ্ছা, আরেকটা রুল আছে, রুলটার নাম হচ্ছে, এটা ফেজ ডায়াগ্রামের 3 নম্বর রুল, রুলটার নাম হচ্ছে লিভার রুল। কি করতেছে, কি বলছে, তুমি যদি আগের মতোই যদি কোনো একটা অ্যালয় জানো, টেম্পারেচার জানো, সেই সেইখানে গিয়ে তোমার যে কটা ফেজ থাকবে
কোন ফেজের পরিমাণ কত সেটা তুমি বের করতে পারবা। করতে গেলে কি করতে হবে? আগের মতোই তোমার যে পয়েন্টটা বলবে সেই পয়েন্টে তুমি একটা টাইলাইন টানবা। টাইলাইনটা কি করবে? তোমার লিঙ্ক ডাস্কে একটা পয়েন্টে টাচ করবে, ছয় ডাস্কে একটা পয়েন্টে টাচ করবে। এখন মনে করো মাঝখানে পয়েন্টটাকে বলছে সি, সি এর বাম দিকের অংশটা হচ্ছে আর, সি থেকে ডান দিকের অংশটা হচ্ছে এস। আর এখানে কি কি ফেজ আছে? লিকুইড প্লাস কি কি আছে? লিকুইড প্লাস কি আছে? আলফা। এখন তোমাকে তোমাকে বলতে হবে লিকুইড কত পার্সেন্ট আছে, আলফা কত পার্সেন্ট আছে, এটা বের করতে হবে। বের করতে গেলে কি করতে হবে? তুমি টাইলাইন টাইলাইন টানলা। টাইলাইনের মাঝখান থেকে ডান দিকের বাম দিকের অংশ হচ্ছে আর, মাঝখানে যে অ্যারো থেকে ডান দিকের অংশ হচ্ছে এস। তোমার এখানে ফেজ আছে কয়টা? এল প্লাস লিকুইড। তুমি যদি এল এর পরিমাণ বের করতে চাও তাহলে কি করতে হবে? তোমার এল কোন দিকে আছে? বাম দিকে আছে। এবার তখন কি করতে হবে? ডান দিকের অংশটুকু নিতে হবে, মাঝখানে পয়েন্ট থেকে ডান দিকের অংশটুকু নিতে হবে। ডান দিকের অংশটুকু এখানে কত? এস। এস কে কি করতে হবে? টোটাল আর প্লাস এল, এস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি তুমি যে ফেজের পরিমাণ বের করতে পারবা, করতে হবে তার অপোজিট ডিসটেন্সটা তোমাকে নিতে হবে। যদি এখানে লিকুইড, এই পয়েন্টটা তো লিকুইডের পয়েন্ট, লিকুইডের পয়েন্ট। এই জন্য যদি লিকুইডের পরিমাণ বের করতে চাও তাহলে তোমাকে কোন অংশটুকু নিতে হবে? মাঝখান থেকে অন্য ডিস্টেন্সটা নিতে হবে, অন্য distance। রাইট সাইড। হ্যাঁ, যদি লেফট হ্যান্ডটা বের করতে চাও রাইট হ্যান্ড ডিস্টেন্স, যদি রাইট হ্যান্ডটা বের করতে চাও তাহলে কি করবে? লেফট হ্যান্ড ডিস্টেন্স নেবা। তোমাকে লিকুইডে বের করতে গেলে তোমাকে কি নিতে হবে? এস নিতে হবে। তাহলে এস বাই টোটাল, টোটাল মানে কি আর প্লাস এস, সেটাকে 100 দিয়ে গুণ করবা। আর তুমি যদি আলফা পরিমাণ বের করতে চাও তাহলে কি তোমাকে কি নিতে হবে? আর নিতে হবে। তাহলে আর বাই হচ্ছে কি আর প্লাস এস ইন্টু 100। এখানে যে অ্যালয়টা কথা বলছে সেই অ্যালয়টা কোথায় আছে? 35। এটা কম্পোজিশন 35 না? তাহলে এস এর পরিমাণ কত বলো দেখি কেউ? এস কতটুকু? এখান থেকে এইটুকু না? এই পয়েন্টটা কত? 45। আর সি এর পয়েন্টটা কত? 35। তাহলে এস সমান সমান কি হবে? 44 মাইনাস 35। আর প্লাস এস সমান সমান কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত না? এখানে পয়েন্টটা কত? 45। এই পয়েন্ট হচ্ছে কত? 27। টোটালটা কি 44 মাইনাস 27। তাহলে লিভার রুল অ্যাপ্লাই করে তুমি কি বের করতে পারছো? কোন একটা পয়েন্টে গিয়ে যদি মাল্টিপল ফেজ থাকে বা টু ফেজ জোন থাকে, কোন ফেজটার পরিমাণ কত সেটা তুমি এখান থেকে লিভার রুল অ্যাপ্লাই করে বের করতে পারবা। তাহলে এটা কি বোঝা গেল? ভালো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার একটা অঙ্ক করে দেওয়া আছে, দেখো কি বলতেছে। 5 কিলোগ্রামের একটা অ্যালয় আছে, 5 কিলোগ্রাম, তার মধ্যে 70% টিন আছে, 30% হচ্ছে 70% লেড আছে, 30% টিন আছে। তাহলে এরকম একটা, এই ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তো বাম দিকে কি 100% টিন, ডান দিকে 100%, বাম দিকে 100% লেড, ডান দিকে 100% টিন। 70% লেড, তার মানে কোন পয়েন্ট হবে? এই পয়েন্টটা হবে, এই লাল পয়েন্টটা। এই এলাটা হচ্ছে এই লাল পয়েন্ট দিয়ে। এই পয়েন্টটা কি করতে হবে? তুমি স্লোলি পুল করছো কত থেকে? 550 থেকে, 350 থেকে আস্তে 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 পুল করছো। কি বের করতে হবে? ডিটারমাইন দ্য কেমিক্যাল কম্পোজিশন এন্ড রিলেটিভ অ্যামাউন্ট অফ দি ফেজ প্রেজেন্ট এট 200। 200 ডিগ্রিতে গেলে কি কি ফেজ আছে, কোন ফেজের পরিমাণ কত আছে সেগুলো বের করতে হবে। তাহলে 200 ডিগ্রিতে বের করতে গেলে কি করতে হবে? তোমাকে ভার্টিক্যাল লাইন তো টানতেই হবে, তারপর 200 ডিগ্রিতে এসে একটা কি টাইলাইন টানতে হবে। এখানে কি কি ফেজ আছে বলো কেউ? কি কি ফেজ আছে এখানে? কি ছবি দেখে বলো, কি আর কি আছে? হবে না? কোন কোন ফেজ আছে এখানে? কি ঘুমিয়ে গেছো নাকি সলিড আর তোমরা? লিকুইড। আলফার লিকুইড। আলফা লিকুইড, ঠিক আছে। তাহলে এবার তুমি ট্যালেন্ট টানলা, ট্যালেন্টটা এখানে এখানে টাচ করলো কাকে? আলফা লাইনটাকে, সলিড সলিড লাইনটাকে। আর এখানে টাচ করলো কাকে? লিকুইডকে। তুমি যদি লিকুইডের পরিমাণ বের করতে চাও তাহলে কোন কোন ডিস্টেন্স নিতে হবে বলো? লিকুইড আছে ডান দিকে, তাহলে লিকুইডের পরিমাণ বের করতে গেলে কোনটুকু নিতে হবে? অপোজিটটা না? অপোজিটটা কি? এই মাঝখানে পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত, মানে মাঝখানে পয়েন্টটা কত? তিরিশ। 13। 30। আর এই পয়েন্ট হচ্ছে 18, তাহলে মাঝখানেটা কি 30 মাইনাস 18 বাই কি টোটাল? 12।
টোটাল মানে কি 55 মাইনাস কত 18, এই যে এই জিনিসটা এটা থেকে বের হলো কত পার্সেন্ট, 32% বের হলো। এখন 32% মানে কি 100-এর মধ্যে তোমার অ্যালয়টা আছে কত 5 কিলোগ্রাম, সেখান থেকে তুমি টোটাল 100 1.62 কেজি বের করে ফেললা। আবার আলফার পরিমাণ বের করতে গেলে কি করতে হবে, তোমার কি নিতে হবে, কিন্তু এই পাশে আলফা তোমাকে নিতে হবে কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে কি 55 মাইনাস কি 30 বাই টোটাল, টোটাল মানে কি এখান থেকে এই পর্যন্ত, তাহলে কি এখানে পয়েন্টটা কি 55 মাইনাস এখানে পয়েন্ট হচ্ছে 18, তাহলে 55 মাইনাস 18, বুঝা গেছে? আচ্ছা আরেকটা কথা বলতেছে তোমাকে বের করতে হবে কোথায় গিয়ে রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচার বলতে জেনারেলি ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে রুম বুঝে না, বুঝে হচ্ছে জিরো, ঠিক আছে? ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাকে যদি বলে রুম টেম্পারেচার তাহলে তোমাকে ধরতে হবে হচ্ছে জিরো। তা এখন 0 ডিগ্রিতে কি কি আছে ফেজ বলো দেখি কেউ, এখানে কি কি ফেজ আছে বলো, এই ডায়াগ্রামটা আলফা এখানে কি কি, বিটা। আলফা বিটা, তাহলে আলফার পয়েন্ট হচ্ছে কোনটা, এটা এটা আলফার লাইন না যেটা, আলফার পয়েন্ট হচ্ছে কোনটা এটা, আর বিটার পয়েন্ট কোনটা এটা। তাহলে আলফার মধ্যে কি আছে, এই টিন আছে কত 2%, আর আর বিটার মধ্যে টিন আছে বলতে গেলে কি প্রায় 100 টিন। তাহলে এখন তোমাকে যদি আলফার পরিমাণ বের করতে হয় তাহলে কোনটা নিবা বলো, আলফা কোন দিকে আছে বাম দিকে, তাহলে তোমাকে কি করতে, আলফা নিতে হলে কি করতে হবে, কত থেকে কত বিয়োগ দিতে হবে বলো। টোটাল লাইন কি, টোটাল লাইন কোথা থেকে কোথায়, 2 থেকে শুরু করে 100। স্যার অপোজিটটা নিতে হবে স্যার। হ্যাঁ তাহলে আলফা আছে কোন দিকে বাম দিকে, তাহলে অপোজিট নিতে হবে, তাহলে কি এখান থেকে শুরু বাম করে দিকে। এইটুকু নিতে হবে, তার মানে কি জি স্যার। 100 মাইনাস 30, 30। আর বাই জি স্যার। হচ্ছে কি এখান থেকে শুরু করে এইটুকু, তার মানে কি 100-2। যদি বিটা বের করতে চাও তাহলে তাহলে স্যার অপোজিট, 100 তার মানে মাইনাস কি, তাহলে কি 30, 30 মাইনাস, 30 মাইনাস 2 হ্যাঁ ডিভাইড আর বাই 100 মাইনাস 100 মাইনাস 2। 2, তাহলে বুঝে গেছে? এবার তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে এই ডায়াগ্রামে যেখানেই থাকো তুমি যে ভ্যালু অ্যাপ্লাই করলে কি, যদি দুইটা ফেজ থাকে তাহলে কোন ফেজে কত পরিমাণ কি কি আছে এগুলো বের করে ফেলতে পারবা। এই অঙ্কটা বোঝা গেল? আচ্ছা এরপর বলো, এই যে অঙ্কটা দেখাইলাম বা আগে যে ডায়াগ্রামে বললাম, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করো তো। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। আর যদি করা না থাকে তাহলে আবার দেখো, এখানে ইম্পর্টেন্ট একটু দেখো, যে তোমার একটা অ্যালয়ের কথা বলছে যেখানে কপারের মধ্যে কি আছে, নিকেল আছে। এই ডায়াগ্রামটা মাঝখানে অংশটুকু দেখাচ্ছে। তো এখানে বলতেছে কি এখানে সি, সি হচ্ছে 35, তার মানে কি 35% কি আছে, নিকেল আছে। অ্যালয়টাকে তুমি হিট করে নিয়ে গেছো একদম উপরে, এখানে এখানে কি আছে বলো দেখি, এ পয়েন্টে কি ফেজ আছে, এতে কি আছে, এটা সিঙ্গেল ফেজ না, কি লিকুইড, পুরোটাই লিকুইড, 100% লিকুইড। ওটাই লিকুইড। আর লিকুইডের কম্পোজিশন কি, যেহেতু একটাই ফেজ তাহলে কম্পোজিশন কি হবে, এটাই হবে যে যা আছে তাই। আবার তুমি যদি একদম নিচে চলে আসো ই পয়েন্টে তাহলে কি হবে, কি ফেজ থাকবে এখানে ই পয়েন্টে, কি সলিড আছে নিচে, তাহলে কি পুরোপুরি সলিড না আলফা, 100% আলফা। আর এটা কম্পোজিশন কি হবে, যেহেতু একটাই একটাই ফেজ, কম্পোজিশন কি হবে 35% নিকেল। এখন যদি তুমি যদি এ আর বি ইতে না থাকে মাঝখানে পয়েন্ট গুলোতে আসো, মনে করো বি সি ডি তে আসো, তাহলে তুমি কি দেখবা আসলে কি থাকবে, টু ফেজ জোন। উপরে ছিল লিকুইড, যখন এই লিকুইডাস লাইনটা ক্রস করে নিচে আসবা কি ফর্ম করা শুরু হবে, আলফা। যখন নিচে আসবা কি হবে, বি থেকে সিতে আসলে কি হবে, কিসের বাড়বে কিসের পরিমাণ কমবে বলো দেখি, এটা তো পুরো লিকুইড। এই যেখানে থাকো না কেন লিকুইডাসের উপরে পুরোপুরি লিকুইড, যখন এই লিকুইডাস লাইন টাচ করে নিচে চলে আসলা কি হলো, সলিড ফর্ম করা শুরু হলো। বি পয়েন্টে কি পাবা, কিছুটা আলফা বাকিটা কি লিকুইড। যখন বি থেকে সিতে আসবে কি চেঞ্জ আসবে বলো দেখি, বি থেকে সিতে আসবা কি চেঞ্জ হবে, কি বাড়বে কি কমবে। স্যার
এখানে কি লিকুইড কমবে, সলিড বাড়বে স্যার। হ্যাঁ আলফা বাড়বে, আবার সি থেকে ডিতে আসবা কি হবে, আরো লিকুইড কমবে, আলফা বাড়বে। যখন এই টাচ করে নিচে চলে আসলে কি পুরোপুরি আলফা হয়ে যাবে। তাহলে তুমি বি পয়েন্টটা এখানে কি আছে, লিকুইড প্লাস আলফা, এখানে বের করতে পারবা না কত পরিমাণে লিকুইড কত পরিমাণে আলফা পারবা। বা সি পয়েন্টে আসলে কত পরিমাণে লিকুইড কত পরিমাণে আলফা এটা বের করতে পারবা। ডি পয়েন্টে আসলে কত পরিমাণে লিকুইড কত আলফা সেটা বের করতে পারবা। আচ্ছা বি পয়েন্টে বলো দেখি কেউ যে বি পয়েন্টে কি আছে, লিকুইড প্লাস আলফা। বি পয়েন্টে যে লিকুইড আছে তার কম্পোজিশন কি, বি পয়েন্টে যে লিকুইডটা আছে তার কম্পোজিশন কত বলো, কিভাবে বের করতে হয়? এই টাইলাইন টানতে হবে না, টাইলাইন স্ট্রেট লাইন, টাইলাইন একে অপোজিটটা নিতে হবে স্যার। এটা লেভেল। অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট। যদি বলি আমি ফেজটার কম্পোজিশন বের করো, যেখানে লিকুইড আছে না, লিকুইডটার কম্পোজিশন কি কি জানতে হবে। কম্পোজিশন মানে কি কি দিয়ে তৈরি, তা লিকুইডটা কি দিয়ে তৈরি, কি করতে হবে এটাকে, এই পয়েন্টে যেতে হবে না, টাইলাইন একে, হ্যাঁ জি স্যার, লিকুইড লাইনের উপরে গেলেই গেলে তাহলে পাস। এটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন। তার মানে কি এখানে যে লিকুইড আছে তার তার মধ্যে কি 32% নিকেল আছে। এবার বলো দেখি সিতে, সিতে বলো দেখি যে সিতে কি আছে, লিকুইড আলফা, তাহলে এখানে আলফার কম্পোজিশন কি সি পয়েন্টে, সি পয়েন্টে আলফার কম্পোজিশন কি বলো, কোন পয়েন্টে আলফা কম্পোজিশন, এই 43 নাকি 26? 43। হ্যাঁ আর লিকুইডের কম্পোজিশন, স্যার লেফটে 26। হ্যাঁ তাহলে ঠিক আছে। এভাবে তাহলে তুমি যদি তুমি একটা তোমার বাইনারি অ্যালয় থাকে, তুমি যেখানেই যাও না কেন তুমি কি কি ফেজ আছে বলতে পারবা, কোন ফেজের কম্পোজিশন কি বলতে পারবা, কোন ফেজ কত পরিমাণে আছে সেগুলো তুমি বের করে দিতে পারবে আর কি। দেখো আবার ছবি একটু দেখো, দেখো এই পয়েন্টে কি আছে। আচ্ছা লিকুইডকে তুমি আঁকতে চাও তাহলে কি জাস্ট খালি এঁকে দিলে কিন্তু লিকুইড হয়ে যাবে। মানে এই পয়েন্টে যে লিকুইড আছে দেখো এরকম, তার মানে কি কোনো গ্রেইন নাই কিন্তু পুরোটাই লিকুইড। এর থেকে যখন দিতে আসলো কি হলো বলো দেখি, একটু সলিড ফর্ম করলো না আলফা, দেখো এরকম কয়টা পয়েন্ট আলফা হয়েছে। বি থেকে সিতে আসছে কি হয়েছে, আলফার পরিমাণ বাড়ছে। সি থেকে ডিতে গেছে কি হয়েছে, অনেক বেশি আলফা হয়ে গেছে। আর যখন একদম নিচে চলে আসলো তখন কি পুরাটাই আলফা। কিন্তু এখন ই এর সাথে এর এর ডিফারেন্স কি বলো দেখি, এর পয়েন্টেও তো একটা সিঙ্গেল ফেজ, ই পয়েন্টও সিঙ্গেল ফেজ, তাহলে পার্থক্য কি বলো, চিরঞ্জন বলো পার্থক্যটা কি দেখা যাচ্ছে। স্যার পয়েন্ট এ তে সম্পূর্ণ লিকুইড ছিল আর ই তে সম্পূর্ণ সলিড। সলিড, কিন্তু আপনার দুটো তো সিঙ্গেল ফেজ, তাহলে পার্থক্যটা কি, এটাও সিঙ্গেল ফেজ এটাও সিঙ্গেল ফেজ, তাহলে পার্থক্যটা কি কি দেখা যাচ্ছে। ওকে এখানে কি স্যার গ্রেন দেখা যাচ্ছে না, গ্রেন বাউন্ডারি দেখা যাচ্ছে। যখন লিকুইড তখন কি কোনো গ্রেন বাউন্ডারি নাই, সবগুলো একটাই এরকম আর কি। মানে লিকুইডের সাথে সলিড এইটাই পার্থক্য, এখানেও সিঙ্গেল ফেজ এখানেও সিঙ্গেল ফেজ, কিন্তু কি যখন সলিড হবে তখন তুমি গ্রেন দেখতে পারবা, যখন লিকুইড অবস্থায় থাকবে তখন কিন্তু কোনো গ্রেন দেখতে পারবা না। ঠিক আছে, এরও যা কম্পোজিশন এরও কিন্তু একই কম্পোজিশন, কিন্তু কি যেহেতু সেই লিকুইড আর সলিড, এখানে গ্রেন দেখতে পাবা, লিকুইডের মধ্যে গ্রেন দেখতে পাবা না। আচ্ছা আজকে আমি আর বলতে যাচ্ছি না, এই পর্যন্তই বলো, কোন কোশ্চেন থাকলে করো। যেটুকু বললাম এই যে 36 স্লাইড পর্যন্ত, কোন কোশ্চেন থাকলে করো। আর কোনো স্যার এই যে, হ্যাঁ স্যার বলো। পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট সি এর ক্ষেত্রে আমরা কি স্যার এই যে মানে কম্পোজিশন বের করার পরে ওই অনুযায়ী স্যার এই যে লাইন গুলো আঁকবো, যে কতটুকু সলিড কতটুকু লিকুইড হ্যাঁ ওই। তুমি তো আন্দাজ করে রাখবা, তুমি যদি হ্যাঁ কত পরিমাণ এখানে তোমার এই যে বি পয়েন্টে লিকুইড আছে 83%, তুমি তাহলে পুরোটার মধ্যে 83% লিকুইড দিবা, কত পার্সেন্ট সলিড দিবা। এক্স্যাক্টলি তো হবে না, তুমি মোটামুটি আন্দাজ করে রাখবা। জি স্যার, বুঝতে পারছি। আগের কোনো কিছু জিজ্ঞেস করা আছে? পরীক্ষায় সাধারণত মানে টার্ম টার্ম ফাইনাল পরীক্ষা জেনারেলি এখান থেকে অঙ্ক থাকে আর কি, আমি হয়তো অঙ্কই দিব, খরচ পড়লে অঙ্ক থাকে আর কি। তো তোমার ডায়াগ্রাম গুলো বুঝতে হবে, কিভাবে ডায়াগ্রাম গুলো কিভাবে কোথায় কোন ফেজ আছে এগুলো একটু বুঝতে হবে। সে কোনো কোশ্চেন থাকলে করো।
আর আজকে আমি 36 পর্যন্ত কোনো পড়া। কোশ্চেন নেই স্যার। আচ্ছা, 36 পর্যন্ত পড়াইছি আমি, এরপর থেকে নেক্সট উইকে আমি হচ্ছে 37 থেকে পড়াবো আর কি। জি স্যার। আচ্ছা, ইয়ারা কি আছো? ফাহাদ আর ইয়ের মধ্যে, মাহিরের মধ্যে কেউ আছো?